নমস্কার বন্ধুরা, আমি কুশল মণ্ডল। আমার বাড়ি গোবরডাঙ্গাতে। আমি ফ্লিপকার্টে ডেলিভারির কাজ করি। তো দাদা, দীর্ঘদিন ধরে তোমার জার্নিটা আমি দেখছি ফেসবুক পোস্টের মাধ্যমে। সেটা দেখে আমি মোটিভেটও হই। তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি প্রথম থেকে এরকম ছিলে না, তোমার সিচুয়েশন এরকম ছিল না। কিন্তু কিভাবে এটা আসলো খারাপ সিচুয়েশনে, সেটা তুমি যদি একটুখানি বলো, পিছনের এটা ঘটনাটা। ঘটনাটা হলো যে আমি মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমার যত ১৫ বছর বয়স পর্যন্ত আমি পুরো সুস্থ স্বাভাবিক আর ৫ টা মানুষের মতনই ছিলাম। কিন্তু হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষার পরে যে ৩ মাস ছুটি থাকে, তো ওই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ১-১.৫ মাস মতো পরে আমি মাঠে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরেই আমার পায়ে যন্ত্রণা শুরু হয়। তো সেখান থেকে আমি স্বাস্থ্যকেন্দ্রে যাই, চিকিৎসা হয়। ব্যথার ওষুধ-টষুধ দিয়ে এসব দিয়ে ছেড়ে দেয়। বলে যে কিছু হয়নি আরকি। তো তারপর থেকে দীর্ঘ মানে তারপর থেকে আমি কলকাতাতে যাই। ব্যথা কোনো রকমভাবেই কমানো যায় না। কলকাতা এনআরএস হসপিটালে। তো তারপরে আ যখন একদম মানে কোনো রকমভাবেই কিছু হচ্ছে না, তখন আমরা হেলথ হোমের মাধ্যমে, মানে আমাদের তখন স্টুডেন্ট হেলথ হোম ছিল। হুম, হুম। এখন অতটা আছে কিনা আমার জানা নেই। তো স্টুডেন্ট হেলথ হোমের মাধ্যমে আমি হেলথ হোমে ভর্তি হই। আর তারপর থেকে আমার ভুল ট্রিটমেন্ট শুরু হয়। দীর্ঘ ২-২.৫ বছরেরও বেশি ভুল ট্রিটমেন্ট হয়। হুম। তো একরকম ভুল ট্রিটমেন্টেই আজকে আমার এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তোমার যখন এই পজিশনটায় তুমি আসো, সেই দিনগুলো কিভাবে কাটিয়েছো সেটা যদি একটুখানি বলো। ১ম তো খুবই কষ্ট হতো। আম কারণ একটা সুস্থ স্বাভাবিক জীবনের থেকে হঠাৎ করে ঘরবন্দি হয়ে যাওয়া। মানে চারিপাশে বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা। আর আমি প্রচণ্ড মানে চঞ্চল ছিলাম। মানে হুম। অ্যাকচুয়ালি খেলাধুলা করতাম সবসময়, বাড়ির বাইরে ঘুরে বেড়াতাম। পড়াশুনো করতাম, পড়াশোনার আশেপাশে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। বন্ধু-বান্ধবদের সাথে বিকালবেলা যেরকম আর ৫ টা বাচ্চারা, মানে ছেলেরা যেমন যায়, হুম। বিকালবেলা ঘুরতে যেতাম সাইকেল নিয়ে। আর সেটা সেটা থেকে হঠাৎ করে যখন ঘরবন্দি হয়ে গেলাম, মানে ইচ্ছা থাকলেও আর উপায় নেই বাইরে বেরোনোর। হুম। প্রচণ্ড খারাপ লাগতো। বহুবার ভুল ডিসিশনও নিয়েছি। মানে চেষ্টা করেছি যে জীবনটা শেষ করে দেওয়ার, কিন্তু উম সেটা থেকে মানে বাড়ির, আমার যে বাড়ির কাকিমা, জেঠিমা আছে, হুম। কাকিমা, কাকারা আছে, প্রচণ্ড আমাকে হেল্প করতো, আমাকে সবসময় মোটিভেট করতো। মানে আমি যে ঘরের ভিতরে থাকতাম ঠিকই, কিন্তু বাড়ির কেউ না কেউ আমার সঙ্গে সবসময় কথা বলতো, যাতে আমার উল্টোপাল্টা কোনো ডিসিশন আমি না নিয়ে নিই। হুম। এটাই। আচ্ছা, তুমি প্রথম মেনে নিতে পারোনি ওই সিচুয়েশনটা। তোমার মনে হয়েছে আমি সারভাইভ করবো না, টিকবো না, আমি লাইফটাকে শেষ করে দিই। কিন্তু তারপরে তুমি কিভাবে মোটিভেট হলে বা ভাবলে যে না, আমাকে হার মানলে হবে না। বিকজ লাইফটা অনেকটা। শুধুমাত্র এইটুকু ভাগ্যের পরিহাস দিয়ে আমাকে এরকম ঘটেছে বলে আমি মানে এই পৃথিবী ছেড়ে চলে যাবো, এই বিষয়টা তুমি মানে কাটিয়ে কি করে উঠলে একটু যদি বলো? অ্যাকচুয়ালি ১ম তো এরকম খুব খারাপ লাগতো। হুম। তারপরে আমি ক্রাশ সাপোর্টে বাইরে হাঁটাচলা করতাম, বাড়ির হুম। বাইরে বেরোতাম টুকটাক। কিন্তু তবুও বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সবসময় আমি এটাই ভাবতাম যে আমার একটা হিউজ পরিমাণে হুম। আ মানে আ টাকা যায় ওষুধের জন্য। হুম। মাসে হুম। ওষুধ কিনতে হয় অনেক টাকারই। হুম। আর বছরে একটা ১.৫ লাখ টাকার ইনজেকশন দিতে হয়। এটা মানে দিতেই হবে আমাকে। একদম। যতদিন আমি বাঁচবো ততদিন দিয়ে যেতেই হবে। হুম। ডাক্তার এই এই পর্যন্ত যেটা বলেছে আরকি। হুম। হুম। পরবর্তীতে কি হবে জানি না। তো সবসময় ভাবতাম যে আমি যদি না থাকি, হয়তো আমার বাবা-মা বা আমার পরিবারটা হয়তো এই যে এক্সট্রা যে টাকাটা আমার পিছনে খরচ হয়, সেই টাকাটা হয়তো খরচ হবে না। হুম। হয়তো তারা আরেকটু সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে। হুম। আমার জন্য যে টাকাটা ব্যয় হচ্ছে, সেই টাকাটা হয়তো তাদের ব্যয় হবে না। তো এমনও দিন গেছে আমার পরিবারে যে আম তারা না খেয়ে থেকেছে। হুম। থাকতে হয়েছে বাধ্য হয়ে, যে আমার সপ্তাহের যে ওষুধ সেটা কেনার জন্য। হুম। মানে আমি ভালো-মন্দ কিছু খাই আর না খাই, আমার তো ওষুধটা তো খেতে হবে প্রতিদিন। বিকজ অফ সারভাইভের জন্য। হুম। তো তারপরে অনেক রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে হঠাৎ করে একদিন ভাবলাম যে আমি এতবার চাইছি জীবনটাকে শেষ করে দিতে। কিন্তু ভগবান হয়তো চাইছে না যে এই জীবনটাকে আমি শেষ করে দিই। সেই জন্যই হয়তো এত কিছু হওয়ার পরেও, এত ভুল চিকিৎসা হওয়ার পরেও আমি জীবনে বেঁচে আছি। তো তারপর থেকে আমি ডিসিশন নিলাম একদিন যে আর নিজের থেকে জীবনটাকে কখনো শেষ করব না। এইভাবে থেকেই আমি আর ৫ টা মানুষকে দেখিয়ে দেব যে এভাবেও ভালোভাবে বাঁচা যায়। তো সেখান থেকেই আস্তে, আস্তে আমার একটা বন্ধুর মারফত আমি জানতে পারলাম যে Flipkart এর ডেলিভারি বয় এরকম আমাদের মতো ছেলেদেরও কাজে নিচ্ছে। হুম। তো আমি সেখান থেকে অফিসে গেলাম, যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ওরা ১ মাসের একটা ট্রেনিং দিল, যে ওরা ১ম এ বলল যে, "তুমি পারবে না, এইভাবে করা সম্ভব হুম। না।" আমি শুধু একটা কথা বলেছিলাম যে, "স্যার আমি পারব।" হুম। বলছে, "না, এইভাবে সম্ভব নয়। এত ভারী, ভারী পার্সেল তোমার মতো একটা মানুষ কিভাবে নিয়ে যাবে?" আমি স্যারকে বলেছিলাম যে, "স্যার আমি পারব। আমাকে একটা সুযোগ দিন। আমি পারব।" স্যার আমাকে সুযোগটা দিয়েছিল সেদিনকার, হয়তো সেই সুযোগটা দিয়েছিল বলেই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। স্যার আমার উপরে বিশ্বাস করেছিল।
বিশ্বাস করার পরে ১ মাস আমার কোনো আইডি খোলেনি, আমি শুধু জাস্ট পার্সেল দিতাম। পার্সেল দেওয়ার পরে যখন তারা দেখলো যে হ্যাঁ, আমি পারবো কাজ করতে, তারপর থেকেই আমাকে ভারী, ভারী মানে কন্টিনিউ যেভাবে আর ৫ টা ডেলিভারি বয় কাজ করে, হুম। সেরকমভাবে আমাকে পার্সেল দিত, সেভাবে আমাকে কাজে নিলো আরকি, প্রপারভাবে পার্মানেন্ট হলাম। হুম। এখন সেভাবেই কাজ করে যাচ্ছি। আর সবার ভালোবাসা, আশীর্বাদ আছে বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। অবশ্যই। উপরে ভগবান আছে, হুম। সে হয়তো আমাকে কিছু করতে চাইছে আমাকে নিয়ে। হুম। সেই জন্যই আজকে এত কিছুর পরেও আমি জীবনে সারভাইভ করে যাচ্ছি। তুমি যেন বললে যে নাকি ফ্লিপকার্টে যখন তুমি প্রথম কাজ করতে গেলে তখন তোমাকে বিলিভ করছিল না, হুম। বলছিল যে তুমি পারবে না, কিন্তু তুমি আস্তে আস্তে নিজেকে প্রুভ করে দেখিয়েছো যে না আমিও পারি, ঠিক আছে? কারণ এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে? শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সেটা তোমার মধ্যে রয়েছে, সে তোমার পোস্টের মাধ্যমে দেখা যায় তোমার মনের জোরটা কতটা। আমি একটা কথা বলি, আমাদের এই পরিবেশে বা সমাজে অনেক মানুষ আছে যাদের সব কিছু সঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে সেসব মানুষরা বলে যে আমার এটা হচ্ছে না, এটা নেই, ওটা নেই, পয়সা নেই, ওই নেই, হাজারটা অজুহাত দেয়। বাট দেখা যাচ্ছে অনেকে আছে মানে ওদের ফাইন্যান্সিয়াল অতটা প্রবলেম আছে, অতটাও কোনো কিছু সুযোগ সুবিধা নেই, কিন্তু তারপরও তারা অনেক কিছু করে দেখাচ্ছে সমাজের মাধ্যমে। এবার তুমি একটা কথা বলো যে এই যে মানে অনেকে আছে ভাগ্যের অজুহাতও দেয়, এই ভাগ্যের অজুহাত দেওয়াটা কতটা অপরাধ সেটা তুমি যদি বলো। অ্যাকচুয়ালি সবাই বলে যে ভগবান আমার ভাগ্য ফেরাচ্ছে না, ভাগ্য ফেরাচ্ছে না। হুম, হুম, সবাই আমরা ভগবানের উপর নির্ভরশীল হয়ে যাই। হুম, কিন্তু আমি একটা কথাই বলব, ভগবান হয়তো তুমি ভগবানের উপর নির্ভরশীল আছো যে ভগবান তোমার কবে ভাগ্য ফেরাবে। হুম, কিন্তু ভগবান দেখা যাচ্ছে তোমার উপরে অপেক্ষা করে বসে আছে হুম, যে তুমি কবে সেই কাজ করাটা শুরু করবে, আর ভগবান সেদিন থেকে তোমার ভাগ্যটা ফেরাবে। হুম, ঘরে বসে থেকে কিচ্ছু করা যায় না। তোমাকে যদি জীবনে বেঁচে থাকতে হয়, তোমাকে কর্ম করতে হবে। কোনো কর্মই পৃথিবীতে ছোট নয়। আমি একটা ভালো ফ্যামিলির ছেলে। আমি ডেলিভারির কাজ করি। আমাকে ১ম মানে অ্যাভয়েড করতো। এভয়েড করে চলে যেত যে আমাদের বাড়ির একটা ছেলে এরকম একটা ডেলিভারির কাজ করছে। আমি তাদেরকে মানে মনে, মনে একটা কথাই বলতাম যে জীবনে যদি আমি কিছু করতে পারি সেদিন হয়তো তারা আমাকে আবার হুম, চিনবে। তো এখন যাই হোক ৫ টা মানুষ আমাকে চেনে, হুম, জানে। তো তারপরে তারাই এখন নিজের থেকে এসে আমার সঙ্গে কথা বলে। এটাও আমার জীবনে একটা পাওয়া যে আমি সেই জিনিসটা অর্জন করতে পেরেছি জীবনে। এই জিনিসগুলো কিন্তু আমি কোনোদিনও অর্জন করতে পারতাম না যদি আমি ঘর থেকে বাইরে না বেরোতাম। আমি যদি অজুহাত দিয়ে ঘরে বসে থাকতাম যে আমার পায়ে প্রবলেম, হুম, ভগবান আমার হয়তো কোনো একটা দিন আসবে যে রাত্রেবেলা আমি ঘুমাবো আর পরের দিন সকালবেলা আমি ১,০০,০০,০০০ টাকার মালিক হয়ে যাবো। এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব না। হ্যাঁ, তোমাকে কর্ম করতে গেলে, তোমাকে সেই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে নিজের থেকেই কর্ম করতে হবে। হুম। একটা ছোট জিনিস থেকেই বড় কিছু শুরু হয়। তো সেই ছোট জিনিসটা দিয়ে তোমাকে শুরুটা করতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। দাদা তুমি ডেইলি যখন ঘুম থেকে ওঠো, একটা প্রত্যেকদিন একটা মানুষের না মোটিভেশন থাকে যে আজকে আমি এই জিনিসটা বলে দিনটা শুরু করলাম। তোমার এই প্রত্যেক দিনের লাইফে এমন একটা মূল মন্ত্র আছে কি সেই কথাটা বলে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে না আজকে আমি এই মন্ত্রটা বলেই আমি দিনটা স্টার্ট করবো, দিনটা আমার ভালো যাবে আর প্রতিদিনটাই ভালো যাবে, সেটা যদি তুমি বলো। সেরকমভাবে তো কিছু নেই। হ্যাঁ। শুধু প্রতিদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি আর রাত্রেবেলা যখন ঘুমাতে যাই, হুম, আমি শুধু একটাই কথা বলি যে, "ঠাকুর আমাকে সুস্থ রেখো, হুম, ভালো রেখো। বাদবাকিটা আমি দেখে নেব। হুম, কিভাবে ভালো থাকতে হয়, মানে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, হ্যাঁ, কিভাবে বাবা-মাকে দেখতে হয়, সেটা আমি দেখে নেব।" হুম, হ্যাঁ, সেটুকু ক্ষমতা ভগবান আমাকে দিয়েই পাঠিয়েছে। শুধু যে পরিস্থিতির দিনগুলো আমি কাটিয়ে এসছি, হুম। যে ব্যথা, যন্ত্রণা, হসপিটাল লাইফ, হ্যাঁ, এই দিনগুলো থেকে আমাকে একটু মুক্তি দিয়ে দাও ভগবান। ব্যাস বাদবাকিটা আমি সব সামলে নেব। একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি অনেকে হয়তো তোমাকে বিভিন্ন ওয়ার্ড ইউজ করে হয়তো বলে যে ওই ছেলেটা অমুক তমুক, কিন্তু আমি মনে করি তুমি এটা না। বিকজ যদি কেউ লাইফে লড়াই করতে জানে, নিজের সমস্যাকে কাটিয়ে উঠে সে সার্ভাইভ করে যাচ্ছে, সে বলতে চাইছে যে না আমি ইচ্ছাশক্তির মাধ্যমে বা মনের জোরের মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করব। তার মনে যদি এই আগুনটা থাকে, আমি কোনোদিনও সে হয়তো ১০টা লোক বলছে ও এইটা ও এইটা, কিন্তু আমি তাকে সেইভাবে দেখবো না। আমি বলবো হি ইজ এ ওয়ারিয়র, রিয়েল লাইফ ওয়ারিয়র, ঠিক আছে? জীবনে যুদ্ধ করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি তোমার মধ্যে দেখেছি। আর আমার মনে হয় যে আজকের এই এপিসোডটা আমাকে এটা শিখিয়ে গেল যে নাকি অজুহাত আমি কোনো পরিস্থিতিতে দিতে পারবো না, ঠিক আছে? কারণ এটা আমার কাছে একটা শিক্ষা, তুমি একটা ইনস্টিটিউট আমার কাছে আজ থেকে, ঠিক আছে? যখনই আমি মানে আমার মন ভেঙে যাবে তখন এই পডকাস্টের এপিসোডটা দেখবার বলবো যে কিসের অজুহাত দিচ্ছি বা কার জন্য অজুহাত দিচ্ছি, যেখানে একটা মোটিভেশন দাঁড়িয়ে রয়েছে যে মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেকে সার্ভাইভ করে গেছে দিনের পর দিন। তাহলে আমি কেন পারবো না? আমার কাছে তো সব কিছু আছে সঠিক। তোমাকে আমি একটা কথা বলবো যে আজকে এমন একটা কিছু বলো যেটা মানে যারা কিছু স্বপ্ন দেখতে চাইছে কিন্তু করে উঠতে পারছে না, ভয় পাচ্ছে যে আরও ১০টা লোক কী ভাববে, তাদের বিষয় কিছু বলো, তারা যাতে এগিয়ে যেতে পারে, এটা যদি বলো। বাংলায় একটা প্রবাদ আছে, হুম। "লজ্জা, ঘৃণা, ভয় ৩ থাকিতে নয়।" একদমই।
ঠিক আছে? তো ঠিক সেই রকমই হুম। লজ্জা আর ঘৃণা, ভয় এই ৩ টে জিনিস তোমার মন থেকে সবার ১ম এ দূর করতে হবে। হুম। যে তুমি একটা কাজ করছো, সাপোজ আমি একটা কথা বলছি, এখন বিভিন্ন প্রফেশন এর মধ্যে আছে, দিনমজুর খেটে খাচ্ছে। তো আমাদের এই যে সময়টা, এই সময়টা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার। একদমই। এই সময়টা যখন পার হয়ে যাবে, সময়টা পার হয়ে গেলে কিন্তু কারোর ক্ষমতা নেই এই সময়টাকে ফিরিয়ে নিয়ে আসার। আজকে সকালবেলা যে আমার হাত থেকে চলে গেছে, হুম। আমি হাজার অর্থ ইনকাম করলেও আমি কিন্তু আজকের সকালটা ফিরিয়ে আনতে পারবো না। ঠিক আছে? তো তোমাকে যেটা শুরু করতে হবে এখন থেকেই শুরু করতে হবে। যে দিনগুলো চলে গেছে মনে করো সেগুলো ভুলে যাও। কিন্তু আজকের থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। তো যেটা করতে হবে তোমাকে এখন থেকেই করতে হবে। হুম। আজকে করব না কালকে করব। কাল বললে কোনোদিনও হবে না। কাল বললে কালই হয়ে যাবে, হ্যাঁ, সেটা আর আজ হবে না। সেই কালটা কালই থেকে যাবে। হ্যাঁ। কোনোদিনও সম্ভব হবে না। হুম। আজকের থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। নিজের মনের ভিতরে একটা জেদ তৈরি করে নাও যে যতদিন না পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোনো কিছু থেকে লজ্জা পাবো না। হুম। হ্যাঁ, ঠিক আছে একটা আমার মা মানে আমাদের যখন মাটির ঘরটা ভেঙে যখন ইটের বাড়ি করছিল, হুম, হুম, তো তখন আমার মা একটা কথা বলেছিল হুম। যে, "দেখ তুই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বলছিস যে মা এত কাজ আমি মাকে বলতাম যে, "মা এত পরিশ্রম করছি, এত কাজ করছি, হ্যাঁ? আমি এত ভিডিও পোস্ট করছি, কেউ আমার ভিডিও দেখে না বা এরকম কিছু।" তো আমার মা তখন বলছে যে, "দেখ আমাদের আজকে এই যে ঘরটা ভেঙে ফেলেছে, হুম। ঘরটা ভেঙে আবার নতুন করে ঘর করছে। তা আমরা এখন বাইরে একটা প্লাস্টিকের তলায় আছি। হুম। হ্যাঁ? তো আমরা এই কষ্টটা সহ্য করছি বলেই কিন্তু আমরা পরবর্তীতে ইটের ঘরে থাকতে পারবো। এক্সাক্টলি। হ্যাঁ? তো আমরা যদি এই প্লাস্টিকের ঘরের ভিতরে থাকতে হবে, হুম। সেই ভয়ে যদি আমরা মাটির বাড়িটা না ভাঙতাম, তাহলে তাহলে কি কোনদিন আমরা এটা কোনোদিনও দালান বাড়িতে উঠতে এক্সাক্টলি পারতাম? একদমই, একদমই। হ্যাঁ? তাই তো আমার রিস্ক নিতে হবে। একদম জীবনে বাঁচতে গেলে তোমাকে রিস্ক নিতেই হবে। হ্যাঁ। ঠিক আছে? ঠিক প্লাস্টিকের ঘরে যেরকম আমরা কষ্ট করেছিলাম, হুম। সেই কষ্টের দিনগুলো আমাদেরকে দেখতে হয়েছিল কেন? আমরা ভালো একটা ঘরে বাস করব বলে। কিন্তু অর্ধেক মানুষ এটা মানতে চায় না। বলে যে আমার সাথে কেন এটা হচ্ছে? বিকজ তোমার কাছে বড় কিছু দেবে বলেই এটা হচ্ছে। ভগবান বড় কিছু দেবে বলেই এটা হচ্ছে। তোমাকে কষ্টের ভিতরে রাখছে। কিন্তু আমরা তো মানুষ তো মানতে চাই না। আর যারা মেনে নিতে পারে তারাই বড় হয়। এখন যেটা তুমি পরিশ্রম করে নিজের থেকে অর্জন করবে, হুম। সেটাই কিন্তু তোমার জীবনে দীর্ঘস্থায়ী হবে। হুম। হ্যাঁ, মানুষ একটা 5, 6, 7, 8 এরকমভাবে করেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেয়। একেবারে হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দেয় না। একেবারে যদি তুমি মনে করো যে তুমি জন্মালে তোমার বার্থ সার্টিফিকেট হলো 5 বছর বয়স হলো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে? কোনো সময় না। না। তাহলে তোমাকে ছোট থেকে পড়ে আসতে হবে তবেই কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। তা ঠিক সেরকম তোমাকে ছোট থেকেই শুরু একেকটা স্টেয়ার হ্যাঁ, থাকে সিঁড়ি। স্টেপ বাই স্টেপ হ্যাঁ। তোমাকে গিয়ে তবেই তোমাকে সেই সাকসেসে পৌঁছাতে হবে। দাদা তুমি একদিন বলছিলে যে অনেক জায়গায় তুমি ফ্লিপকার্টে মাল ডেলিভারি করতে যাও, সেখানে অনেকেই তোমাকে চেনে আর সেখানে ভালোবাসাও দেয়। তোমাকে বলে যে তুমি আমার মোটিভেশন, আমার ফোনে তোমার ছবি রয়েছে। এইগুলো শুনে তোমার কতটা শক্তি যোগান দেয় তোমার ভিতরে? নিজের থেকে একটা জিনিস মনে হয় যে একটা সময় যখন আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, হুম। হ্যাঁ? তখন এখন আফসোস হয় যে সেদিন যদি আমি নিজেকে শেষ করে দিতাম, হুম। তাহলে এই দিনগুলো আমি কোনোদিনও দেখতে পেতাম না। এক্স্যাক্টলি। আজকে হয়তো ভগবান এর থেকেও বড় কিছু করতে চেয়েছে আমাকে দিয়ে। হ্যাঁ। তার জন্য সেদিনকার আমি মানে সেই ভুল পদক্ষেপগুলো নিতে পারিনি। হুম। হ্যাঁ? তো মন থেকে অনেক ভালো লাগে যে আজকে জীবনে কিছু করতে আমি হয়তো জীবনে কিছু করতে পারিনি, আমি কিছুই না। হ্যাঁ? কিন্তু আমাকে দেখে যে ৫ টা মানুষ শিখছে, হুম। তার মনের ভিতরে যে একটা পরিবর্তন হচ্ছে। হুম। কিছু না করেও মানে কিছু ধরো সে মনে ভেবেছিল যে সে কিছু করবে না। আমাকে দেখার পরে তার মনের থেকে কিছু করার একটা উদ্বেগ হচ্ছে, হুম। ইচ্ছা জাগছে যে হ্যাঁ, কিছু করতে হবে। এই দাদা যদি পারে তাহলে আমিও পারবো। হুম। তো সেটা আমার খুব ভালো লাগে। খুব মোটিভেট দেয় যে না জীবনে আমাকে আরো কিছু করতে হবে। অনেকে আছে যে মোটিভেশনের কথা বলে, ইন্সপায়ারিং কথা বলে কিন্তু তারা কিছু করে না। বাট তুমি মোটিভেশনের কথার সাথে, সাথে কিন্তু তুমি করে দেখাও। তোমার এই সবচেয়ে মেন কোয়ালিটি এটাই যে তুমি করে দেখাও, শুধু মোটিভেশনের কথা বলো না। ঠিক আছে? তাই আমি একটাই কথা বলব, মানে তোমার কাছ থেকে মানে কি বলবো, শেখার অনেক কিছু আছে। আমি মনে করি আজকের পর থেকে আমার মনে হয় যে তোমার সামনে আমি কিছুই না। ঠিক আছে? কারণ দিনের শেষে অনেক সময় দেখা যায় অনেকে খেতে পায় না। অনেকে ঠিকঠাক পকেটে পয়সা থাকে না। কিন্তু আমরা অনেক কিছু পেয়ে সবসময় বলি যে এটা নেই, ওটা নেই, ওটা নেই। কিন্তু আমি একটাই বলবো, যারা আমার ভিউয়ার্স আছো, দাদাকে দেখছো, আই থিঙ্ক দাদাকে দেখে অনেকে হয়তো ইন্সপায়ার হয়েছে আর সামনের দিনেও হবে। আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে দাদাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাক আর অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক দাদা। দাদা যে স্ট্রাগলটা করছে, বা আমি স্ট্রাগল বলবো না, এটাকে একটা যুদ্ধ বলবো। কারণ আর আমি সবসময় আমার যারা দর্শক আছে তাদেরকেও আমি বলি যে যারা লাইফে যুদ্ধ করতে এনে তাদেরকে আমি সবসময় সম্মান করি। ঠিক আছে?
কারণ আমাদের জীবনটাই হচ্ছে একটা যুদ্ধ। এই যুদ্ধে যারা হেরে যায় তারা লাইফে বড় কিছু করতে পারে না, যারা এই যুদ্ধটা কাটিয়ে উঠতে পারে বা যুদ্ধটা জিতে যেতে পারে তারা লাইফে বড় কিছু করতে পারে। সো একটাই কথা বললো, পডকাস্টের শেষ আমি এখানেই করছি। দাদার থেকে প্রচুর কিছু শেখা আছে, ঠিক আছে? এটা তো সবে 1%, 99% অনেক কিছু। তো একটাই কথা বলবো যে লড়তে থাকো আর বড় কিছু করো। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। বাই।